আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। সঙ্গে আছি আমি মুশফিকুর রহমান। শুরুতেই মেগা হোমস রয়্যালটি সংবাদ শিরোনাম। বাইডেন সরকারের অর্থনৈতিক পদক্ষেপ ব্যর্থ হয়েছে, মন্তব্য স্পিকার জনসনের। ভারত বাণিজ্য সম্পর্কের বড় অপব্যবহারকারী, মন্তব্য ট্রাম্পের। নিউ ইয়র্কে গাড়ি দুর্ঘটনায় নিহত 2, আহত 3 জন। তাইওয়ানের কাছ থেকে পেজার কিনেছিল হিজবুল্লাহ, বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েল। এবং ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে 200 হাতি মারবে জিম্বাবুয়ে সরকার। শুনছিলেন মেগা হোমস রয়্যালটি সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্র সংবাদ। বাইডেন সরকারের নেয়া বিভিন্ন অর্থনৈতিক পদক্ষেপের কারণে দেশের মানুষ বিপাকে পড়েছে বলে অভিযোগ করেছেন হাউস স্পিকার মাইক জনসন। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে এই দাবি করেন তিনি। জনসনের দাবি অনুযায়ী আমেরিকানদের জন্য বাইডেনের অর্থনীতি ভালো কিছু করেনি। সবাই আগের চেয়ে বেশি পরিশ্রম করেও কম পারিশ্রমিক পাচ্ছে বলে জানান তিনি। এই অর্থনীতি টেকসই নয় দাবি করে ভবিষ্যতের জন্য আরও ভালো কিছু করার প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন জনসন। ডোনাল্ড ট্রাম্প দেশের অর্থনীতি ঢেলে সাজাতে পারবেন বলে আশা করেন স্পিকার। বাইডেন হ্যারিস প্রশাসন সমাজতান্ত্রিক কাঠামোর অর্থনীতির পরীক্ষা চালাতে গিয়ে দেশের প্রায় অর্জন হুমকির মুখে ফেলে দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। কামালা হ্যারিসকে কমরেড আখ্যায়িত করে জনসন বলেন, তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বারবার সরকারের ব্যয় বাড়ানোর কথা বলছেন, কর বাড়ানোর পরিকল্পনার কথা জানাচ্ছেন, তবে কেউই তাকে এসব নিয়ে প্রশ্ন করছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। জনসন বলেন, $1 ট্রিলিয়ন বাজেট ঘোষণা করে দেশকে ইতিহাসের সবচেয়ে বড় মূল্যস্ফীতির কবলে ফেলেছে বাইডেন সরকার। সব জিনিস ও সেবার মূল্য অস্বাভাবিকভাবে বাড়িয়ে মানুষকে চরম ভোগান্তিতে ফেলেছেন তারা। স্পিকার বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর দ্বিতীয়বার হামলার চেষ্টা করা হয়েছে, যা দেশের ইতিহাসে নজিরবিহীন। আগামীতে ক্ষমতায় গেলে ট্রাম্প দেশের অর্থনীতির আরও উন্নয়ন করবেন বলে আশাবাদী জনসন। ওহাইওতে হেইশিয়ান অভিবাসীরা পোষা প্রাণী হত্যা করে খাচ্ছে এমন অপপ্রচারে স্প্রিংফিল্ড শহরে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। সোমবার বোমা ও বন্দুক হামলার হুমকিতে সেখানকার 2টি এলিমেন্টারি স্কুল এবং 2টি কলেজ ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। ওহাইওর অ্যাটর্নি জেনারেল ডেভ ইয়োস্ট সতর্ক করে বলেছেন, যারা শিক্ষা প্রতিষ্ঠানে হামলার হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার রানিং মেট সেনেটর জেডি ভ্যান্সের ভিত্তিহীন প্রোপাগান্ডায় ওহাইওর হেইশিয়ান কমিউনিটির জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, ফলে সেখানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এদিকে রিপাবলিকান স্টেট গভর্নর মাইক ডেওয়াইন এবং স্প্রিংফিল্ড মেয়র রব রু পোষা প্রাণী হত্যার বিষয়টিকে অমূলক দাবি করে বলছেন, এরকম কোনো প্রমাণ তারা পাননি। তবে রিপাবলিকান প্রার্থীর রানিং মেট ওহাইওর সেনেটর জেডি ভ্যান্স তা মানতে নারাজ। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর 2 দফা প্রাণঘাতী হামলার চেষ্টা হচ্ছে। তার পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে, দেশে রাজনৈতিক অস্থিরতায় ইন্ধন দিচ্ছে নীল শিবির। কিন্তু বাস্তবতা বলছে, ট্রাম্পের বক্তব্য ওহাইওর স্প্রিংফিল্ডের হেইশিয়ান কমিউনিটির জীবন রীতিমতো অতিষ্ঠ করে তুলেছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য সম্পর্কের খুব বড় অপব্যবহারকারী বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে জানিয়েছেন, আগামী সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করবেন তিনি। চলতি মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদী। বেশ কয়েকটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এ খবরের মধ্যেই মিশিগানে প্রচারণা চালাতে গিয়ে স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্প মোদী ও ভারত নিয়ে কথা বলেন। ট্রাম্প বলেন, ভারত ও আমেরিকার বাণিজ্য সম্পর্কের বড় অপব্যবহারকারী ভারত। এরপরে তিনি বলেন, তবে মোদী অসাধারণ। ট্রাম্প জানান, মোদী আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে আসছেন, তখন তার সঙ্গে বৈঠক হবে। তবে এই বিষয়ে তিনি আর বিস্তারিত কিছু জানাননি। কোথায় কখন তাদের সাক্ষাৎ হবে জানাননি সেসব তথ্য। গত কয়েক মাসে যেসব রাষ্ট্রনেতা যুক্তরাষ্ট্র সফরে গেছেন তারা ট্রাম্পের সঙ্গেও দেখা করেছেন। এবার মোদীর সঙ্গে বসতে যাচ্ছেন ট্রাম্প। ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তার সঙ্গে নরেন্দ্র মোদীর উষ্ণ সম্পর্ক ছিল। লেবাননে হিজবুল্লাহর ব্যবহৃত শত শত পেজের বিস্ফোরণ নিয়ে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বলছে, পেজের বিস্ফোরণের ব্যাপারে তারা আগে থেকে অবগত ছিল না এবং এই বিস্ফোরণে তাদের কোনো হাত নেই। 17 সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে পেজের বিস্ফোরণ নিয়ে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমি আপনাকে বলতে পারি যে যুক্তরাষ্ট্র এতে জড়িত নয়। যুক্তরাষ্ট্র এই ঘটনা আগে থেকে অবগত ছিল না এবং এই মুহূর্তে এ ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
মিলার আরও বলেন, বেসামরিক ব্যক্তিদের আক্রমণের লক্ষ্যবস্তু করা উচিত নয়, তবে সন্ত্রাসী সংগঠনের সদস্যরা হামলার বৈধ লক্ষ্যবস্তু। এর মাধ্যম পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র হিজবুল্লাহকেই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে। তার দেশ যুক্তরাষ্ট্র হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেখে। ইরানকে নিয়েও কথা বলেছেন মিলার। তিনি বলেন, এই বিস্ফোরণের পর উত্তেজনা বাড়ায় ইরানকে অবশ্যই এমন পদক্ষেপ এড়িয়ে চলতে হবে। লেবাননের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দেশের বিভিন্ন অংশে পেজারগুলো বিস্ফোরিত হয়েছে, যার মধ্যে রয়েছে বৈরুতের দক্ষিণ শহরতলি, বেইকা উপত্যকা ও দক্ষিণ লেবানন। নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টির হোয়াইট প্লেন্সের এক অ্যাপার্টমেন্ট ভবনের গাড়ির ধাক্কায় 2 জন নিহত ও 2 শিশুসহ 3 জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, সোমবার সকাল 9টার দিকে হোয়াইট প্লেন্সের ব্যাটল অ্যাভিনিউয়ের ওই ভবনের সামনের অংশে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এই ঘটনা ঘটে। অ্যাপার্টমেন্ট ভবনের সঙ্গে একটি টেসলা গাড়ির ধাক্কা লাগে। এরপর গাড়িতে আগুন ধরলে তা ভবনের দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। এই পরিস্থিতিতে আতঙ্কগ্রস্ত হয়ে ভবন থেকে বেরিয়ে আসেন বাসিন্দারা। পুলিশ জানায়, এই ঘটনায় 2 জন নারী নিহত হয়েছেন। এছাড়া 2 শিশুসহ আহত হয়েছেন 3 জন। এক ভিডিও চিত্রে দেখা যায়, দুর্ঘটনার সময় এক পথচারীও আঘাতপ্রাপ্ত হয়েছেন। পুলিশ আরও জানায়, গাড়িটি চালাচ্ছিলেন 70 বছর বয়সী মিলি শিহান নামের এক নারী এবং তার সহযাত্রী ছিলেন 36 বছর বয়সী ডায়ানা শিহান নামের আরেক নারী। স্থানীয় এক বাসিন্দা জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে গাড়ির ছোট ছোট অংশ বিক্ষিপ্তভাবে চারদিকে ছড়িয়ে পড়ে। গাড়ির সেই ক্ষুদ্রাংশ খুঁজে পেতে ঘণ্টাখানেক সময় লাগে তদন্তকারীদের। অ্যাপার্টমেন্ট ভবনের ভেতরে থাকা আহত 2 শিশুকে ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। এছাড়া আহত পথচারীকে চিকিৎসার জন্য হোয়াইট প্লেন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান কর্মকর্তারা। সংবাদের রিপোর্ট জানিয়েছে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে দেখবেন। তাইওয়ানের কাছ থেকে পেজার কিনেছিল হিজবুল্লাহ, বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েল। এবং ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে 200 হাতি মারবে জিম্বাবুয়ে সরকার। সম্মানিত সুধী এলাকাবাসী, জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনকের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও জালালাবাদবাসীর মিলন মেলা। উক্ত অনুষ্ঠানে আপনাদের সব পরিবারে সবান্ধবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইল। 22 সেপ্টেম্বর 2024 রবিবার সন্ধ্যা 6টা, কুইন্স প্যালেস, 371157 স্ট্রিট, উডসাইড, নিউ ইয়র্ক 11377। আমন্ত্রণ ক্রমে মোহাম্মদ শাহিন কামালি সভাপতি, মইনুল ইসলাম সাধারণ সম্পাদক, জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ইনক। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th এভিনিউ, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে? সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে। বলেছি না সারপ্রাইজ। থ্যাংক ইউ। চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি। আপনিও রাখতে পারেন ভাবনাহীন। সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজই আসুন সিলেট মোটরসে। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জামাইকা, নিউ ইয়র্ক।
নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এখন দেখবেন বাংলাদেশ সংবাদ। জনগণের সুবিধার জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। 18 সেপ্টেম্বর গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম বিসিএস আনসার ক্যাডার কর্মকর্তা এবং 25তম ব্যাচ পুরুষ রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সেনাবাহিনী যেহেতু অনেকদিন ধরে মাঠে আছে, তাদের একটি ক্ষমতার মধ্যে থেকে কাজ করতে হবে। আবার অন্যান্য বাহিনীর মধ্যে স্বল্পতা রয়ে গেছে, এটি পূরণ করার জন্য সেনাবাহিনী আনা হয়েছে। আর এই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা ভোগ করবে বাংলার জনগণ। উল্লেখ্য, সারা দেশে সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। আগামী 2 মাস বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এই দায়িত্ব পালন করবেন। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রতি বছরের মতো এবছরেও সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য বর্ণাঢ্যায়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে ওরাও সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কারাম পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সদর উপজেলার সালন্দর 5 পীরডাঙ্গা গ্রামের ওরাও মহল্লায় কারাম উৎসব পালিত হয়। ঠাকুরগাঁও থেকে আমাদের সহকর্মী জয় মহন্ত অলোকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। ওরাও সম্প্রদায়ের মানুষেরা বংশ পরম্পরায় যুগ যুগ ধরে প্রতি বছর এই উৎসব পালন করে আসছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। উৎসবে ওরাও সম্প্রদায়ের লোকজন উপবাস করে কারাম গাছের ডাল কেটে এনে স্থায়ী ও অস্থায়ী পূজা মণ্ডপে পুঁতে রেখে পূজা অর্চনা করেন। এরপর ঢাকঢোলের তালে তালে ও নাচে গানে গল্প বলার মধ্য দিয়ে শুরু করেন উৎসব। এ সময় পুরো এলাকা মুখরিত হয় কারাম উৎসবে। ওরাওরা সহ হিন্দু, মুসলিম মিলে প্রায় সব সম্প্রদায়ের ছোট বড় সকল বয়সের মানুষের মিলন মেলায় পরিণত হয় 5 পীরডাঙ্গা গ্রাম। কারাম একটি গাছের নাম। ওরাও জাতিগোষ্ঠীর মানুষের কাছে এটি একটি পবিত্র গাছ, মঙ্গলেরও প্রতীক। প্রতি বছর বাংলা ভাদ্র মাসের শেষে ও আশ্বিনের শুরুতে বিপদ আপদ থেকে মুক্তি, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় এই গাছের ডালকে পূজা অর্চনা করেন এই সম্প্রদায়ের মানুষেরা। আদিকাল থেকে ও যুগ যুগ ধরে বংশ পরম্পরায় কারাম পূজা ও উৎসব করে আসছেন তারা। মূলত বিপদ আপদ থেকে মুক্তি, সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং ভালো ফসল উৎপাদন হওয়ার কামনায় এই পূজা করে থাকেন তারা। এ সময় কারাম পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বনাথ কেরকেটার সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক সর্দার মোস্তফা শাহিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট ইমরান চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক সত্যজিৎ কুণ্ডু, জেলা যুব মহাজোটের সভাপতি জয় মহন্ত অলোক, জেলা আদিবাসী পরিষদের সভাপতি জাকুব খালকো, সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহি মুকুট চৌধুরী সহ অন্যান্যরা। যুগ যুগ ধরে কারাম উৎসব পালিত হয়ে আসে। ঠাকুরগাঁও জেলায় 5 পীরডাঙ্গায় সালামদর ইউনিয়নে 5 পীরডাঙ্গায় কারাম উৎসব পালিত হয়। আমরা সরকারিভাবে এই কারাম উৎসবের স্বীকৃতি চাচ্ছি, পাশাপাশি জেলা প্রশাসন এবং সরকারের আর্থিক সহায়তা চাচ্ছি। এই যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আদিবাসী সম্প্রদায়ের এই মানুষরা, ওরাও সম্প্রদায়ের মানুষরা তাদের একমাত্র ধর্মীয় উৎসব কারাম উৎসব যেন জাঁকজমকভাবে পালন করতে পারে, সেই কারণে সরকারি
অনুদান, সরকারি সাহায্য এবং সরকারি স্বীকৃতি আমরা কামনা করছি। সবাই মিলে আসি এবং এলাকাবাসী আমাদেরকে এরা আহ্বান করে সবাই আসি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলে সবাই আসি, দেখতে আসি। এরা নাচ গান করে, পূজা করে, ভালো লাগে। আমরা ওরাও আদিবাসীরা কারাম পূজা করতেছি। এই কারণে আমরা আদিবাসী দীর্ঘ বিশ্বাস করি যে আমরা কারাম পূজা করাতে আমাদের আদিবাসী 14 গোষ্ঠী মনে করেন পুরুষকাল থেকে হাজার হাজার বছর থেকে আমরা এই তারা করছে, তাদের বিশ্বাসে তারাও আমি ছোট থেকে দেখতেছি, যখন থেকে আমার জ্ঞান বুঝেছে তখন থেকে আমরা এই কারাম পূজা করি। উৎসবে ঢাক ঢোলের বাজনায় নাচে গানে আনন্দ উপভোগ করে আদিবাসীদের পরিবার ও স্বজনরা, সঙ্গে যোগ দেন শিশু কিশোররাও। পূজা অর্চনা শেষে গ্রামের তরুণ তরুণীরা সহ সব বয়সের নারী পুরুষরা বুধবার 18 সেপ্টেম্বর দুপুরে আবারও ঢাকঢোলের তালে নেচে গিয়ে আনুষ্ঠানিকভাবে কারাম বৃক্ষের ডাল নদীতে বিসর্জনের মধ্য দিয়ে এ বছরের মতো শেষ করবেন কারাম উৎসব। এই উৎসবটা আমরা দেখতে আসি প্রত্যেকবারই, এবারও আসলাম দেখতে ফ্যামিলি নিয়ে। খুব ভালো লাগলো, পরিবেশটা খুবই মনোমুগ্ধকর, আমরা খুব এনজয় করলাম কারাম উৎসবটা। ওনারা খুব সুন্দরভাবে নাচ পরিবেশন করেছেন, আমাদের খুব ভালো লেগেছে। আমাদের এই কারাম পূজা আমাদের বড় পূজা। আমরা কারাম করি, বিটি জামাইকে দাওয়াত দিই এবং আত্মীয় স্বজনকে দাওয়াত দিই, পিঠা ভাজি পিঠা খাওয়াই দাওয়াই তাদেরকে আজকের মতন সারা রাত উপাস থাকি। কিন্তু আমরা চাচ্ছি এটা আমরা বাংলাদেশ স্বাধীন দেশ, আমরা একসাথে বসবাস করতে চাই। যেরকম কারাম উৎসবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আসে, উপভোগ করে, এইভাবে সারা বাংলাদেশে আমরা সবাই মিলে ভাই আমরা চলতে চাই, একত্রিতভাবে চলতে চাই। আদিবাসীদের মধ্যে ওরাও সম্প্রদায়ের মানুষদের বড় উৎসব হচ্ছে এই কারাম উৎসব। এই সম্প্রদায়ের মানুষরা মনে করে কারাম গাছের ডাল যুগে যুগে তাদেরকে বিপদ আপদ থেকে শুরু করে মহাপ্রলয় থেকে রক্ষা করে, যার কারণে ভাদ্র মাসের শেষ দিন ও পহেলা আশ্বিনে তারা এই উৎসব পালন করেন। এখানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় কারাম উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষেরা এই উৎসবে সহযোগিতা ও অংশগ্রহণ করেন। এটি এখানকার ধর্মীয় সম্প্রীতি ও সহ অবস্থানের একটা সবচেয়ে বড় উদাহরণ। তবে প্রশাসনের সহযোগিতা পেলে এর চেয়েও ভালো অনুষ্ঠান করা সম্ভব। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। টাইম স্কেল, সিলেকশন গ্রেড, এন্ট্রি পদ, নবম গ্রেড সহ মাধ্যমিকের সকল বৈষম্য নিরসনের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে শিক্ষক সমিতির রাজশাহী জেলার সদস্যরা। বুধবার বেলা 12টায় নগরের সোনাদিঘির মোড়ে আঞ্চলিক শিক্ষা ভবনের সামনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি রাজশাহী জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষকরা জানান, দীর্ঘদিন থেকে তারা বৈষম্যের শিকার হয়ে আসছেন। এছাড়াও শিক্ষা ভবনে উপবৃত্তি প্রকল্প থেকে রাজস্ব খাতে আসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলা করা হচ্ছে, যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরা। অনীতি বিলম্বে টাইম স্কেল, সিলেকশন গ্রেড, এন্ট্রি পদ, নবম গ্রেড সহ মাধ্যমিকের সকল বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন তারা। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে আমরা এই মুক্ত বাংলাদেশে বাস করছি, কিন্তু মনে রাখবেন এই মুহূর্ত সেই পর্যন্তই মুক্ত ও স্বাধীন থাকবে যতদিন আমরা মুক্ত ও স্বাধীন রাখতে পারব। আমরা আওয়ামী লীগের মতো শুরু করলে তাদের মতো একই দশা আমাদেরও হবে। সেজন্য বিশেষ করে বিএনপির নেতাকর্মীদেরকে মানুষের ভালোবাসা অর্জন করার অনুরোধ জানিয়েছেন তিনি। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা বিএনপির আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ফ্যাসিবাদী হাসিনার সরকার আন্দোলনে 2000 ছাত্র জনতাকে খুন করেছে, অনেকের হাত পা ছুটে গেছে, কারো মাথার খুলি উড়ে গেছে উল্লেখ করে ফখরুল বলেন, দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষরা আমাদের আমানত, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এই আমানতকে রক্ষা করতে হবে। সামনে তাদের পূজা আসছে, সেখানে কোথাও যেন কোনো অঘটন না ঘটে, কারো কোথাও কোনো সম্পত্তি সহ আত্মীয় স্বজনদের উপর অত্যাচার যেন না হয়, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এছাড়াও নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, অতীতে মানুষ ভোট দিতে পারেননি, তাই সবাই যেন ভোট দিতে পারে, যার ভোট সেই দিবে, যাকে খুশি তাকে দিবে এবং সেই ভোটের মধ্য দিয়ে প্রতিনিধি নির্বাচন করতে হবে।
আগের সিস্টেম থেকে বেরিয়ে আসার জন্য ঠিক করার জন্য বর্তমান সরকারকে সময় দিতে হবে, তাই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার কথাও জানান তিনি। জনসভায় হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, সহ সভাপতি আবাইদুল্লাহ মাসুদ, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, অর্থ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, জেলা মহিলা দলের সভাপতি ফারাতুন নাহার প্যারিস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, জেলা ছাত্র দলের সভাপতি কায়েস সহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ এবং সমর্থকরা। এই মুক্ত বাংলাদেশে আমরা এখন বাস করছি, কিন্তু মনে রাখবেন এই মুক্ত সেই পর্যন্তই মুক্ত থাকবে, স্বাধীন থাকবে যতদিন আমরা এটাকে স্বাধীন রাখতে পারবো। আমরা যদি এখন এরকম শুরু করি, আওয়ামী লীগের মতো শুরু করি, তাহলে কি আমরা টিকতে পারবো? একই রকম দশা হবে আমাদেরও, তাই না? সেই জন্য আমরা যারা আজকে সংগ্রাম করছি, লড়াই করছি, বিশেষ করে বিএনপির নেতা কর্মী যারা আছে, তাদের কাছে আমার আকুণ্ঠ অনুরোধ যে আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রিয় বানান। আপনারা কি ভোট কেন্দ্রে গেছেন, যখন ভোট দিতে পারছেন, তাহলে ওটা ভোট আমি করছি, এবং যে জন্য অতীতের ভোটগুলো ভোট হয়। তো এটা ঠিক করা দরকার, সবাই যেন ভোট দিতে পারে, যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দেবে, তাই না? এবং সেই ভোটের মধ্যে দিয়ে আমরা প্রতিনিধি নির্বাচন করব। এই সময়টুকু আমাদের এই যারা বর্তমানে সরকারে আছে তাদেরকে দিতে হবে। আমাদের আমানত হচ্ছে এই লঘু সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা, তাই না? তাদেরকে রক্ষা করার দায়িত্ব কার? আমাদের। আল্লাহ তাআলা বারবার বলছেন, আমানত যে খেয়ালত করে সে কিন্তু মোমেন না। এখন দেখবেন নিউ হক অ্যান্ড সন্স আন্তর্জাতিক সংবাদ। তাইওয়ানের কাছ থেকে ৫,০০০ বার্তা প্রেরণ যন্ত্র পেজার কিনেছিল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, কিন্তু সেগুলো হিজবুল্লাহর কাছে হস্তান্তরের আগেই পেজারগুলোর ভেতরে বিস্ফোরক ভরে রাখে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। গতকাল মঙ্গলবার হিজবুল্লাহর যোদ্ধাদের কাছে থাকা পেজার বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ২,৮০০ জনের মতো। আহতদের মধ্যে হিজবুল্লাহর সদস্য, মেডিকেল কর্মী এবং ইরানের রাষ্ট্রদূত রয়েছেন। এই বিস্ফোরণ হয়েছে লেবানন জুড়ে, বিশেষত দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ ঘাঁটিগুলোতে। এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। ইসরায়েল এখন পর্যন্ত এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি। তবে কয়েকটি সূত্র জানিয়েছে ইসরায়েল কয়েক মাস ধরে এই পরিকল্পনা করেছে। লেবাননের একটি শীর্ষ নিরাপত্তা সূত্র জানিয়েছে তাইওয়ানের গোল্ড অ্যাপোলো কোম্পানির তৈরি ৫,০০০ পেজার অর্ডার দেয় হিজবুল্লাহ। এসব পেজার এ বছরের শুরুতে লেবাননে আনা হয়। AP924 মডেলের এই পেজারগুলো অন্যান্য পেজারের মতো টেক্সট বার্তা গ্রহণ করে এবং প্রদর্শন করতে পারে, তবে ফোন কল করতে পারে না। সূত্রটি আরও জানায়, ইসরায়েলিদের নজরদারি এড়াতে চলতি বছরের শুরুর দিকে এই পেজারগুলো ব্যবহার শুরু করে হিজবুল্লাহ, তবে উৎপাদন স্তরেই এসব পেজার পরিবর্তন করে দেয় মোসাদ। সূত্রের দেওয়া তথ্য মতে মোসাদ এই ডিভাইসগুলোর মধ্যে একটি বোর্ড ঢুকিয়ে দেয়, যার মধ্যে বিস্ফোরক উপাদান ছিল। একটি কোড গ্রহণ করলে সেটি সক্রিয় হয়ে বিস্ফোরণ ঘটায়। এমনকি একটি কোডেড মেসেজ পাঠানোর মাধ্যমে একসঙ্গে ৩,০০০ পেজার বিস্ফোরিত হয়। আরেকটি সূত্র জানিয়েছে প্রতিটি পেজারে প্রায় ৩ গ্রাম বিস্ফোরক ছিল, কিন্তু কোনো স্ক্যানারেই এটি ধরা পড়েনি। এ ব্যাপারে ইসরায়েল কিংবা গোল্ড অ্যাপোলো কেউই মন্তব্য করতে রাজি হয়নি। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। বিশ্বের ২৭টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, কোভিড-১৯-এর একটি সংক্রামক রূপ যাকে XEC নামে ডাকা হচ্ছে সেটি ইউরোপ জুড়ে আরও দ্রুত ছড়িয়ে পড়ছে এবং শীঘ্রই প্রভাবশালী স্ট্রেনে পরিণত হতে পারে। নতুন ভ্যারিয়েন্টটি ১ম জুনে জার্মানিতে শনাক্ত করা হয়েছিল এবং তারপর থেকে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ডেনমার্ক এবং অন্যান্য বেশ কয়েকটি দেশে XEC জেক ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, নতুন ভ্যারিয়েন্টটি ওমিক্রন ভ্যারিয়েন্টের একটি সাবলাইনেজ, কিন্তু এর মধ্যে কিছু নতুন মিউটেশন রয়েছে
যা এটিকে শরৎকালে ছড়িয়ে দিতে সাহায্য করতে পারে। যদিও ভ্যাকসিনগুলি কোভিড-19কে গুরুতর ক্ষেত্রে প্রতিরোধ করতে সহায়তা করবে। জেক ভ্যারিয়েন্ট হলো আগের ওমিক্রন সাবভ্যারিয়েন্ট KS.1.1 এবং KP.3.3 এর একটি হাইব্রিড, যা বর্তমানে ইউরোপে প্রভাব বিস্তার করছে। এখনো পর্যন্ত পোল্যান্ড, নরওয়ে, লুক্সেমবার্গ, ইউক্রেন, পর্তুগাল এবং চীন সহ 27টি দেশের 500টি নমুনাতে জেক পাওয়া গেছে। বিশেষজ্ঞরা ডেনমার্ক, জার্মানি, যুক্তরাজ্য এবং নেদারল্যান্ডসে ভ্যারিয়েন্টের শক্তিশালী বৃদ্ধির দিকে ইঙ্গিত করেছেন। জিম্বাবুয়েতে ক্ষুধার্ত মানুষের খাবারের যোগানের জন্য 200 হাতি হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। 1987 সালের পর প্রথমবারের মতো এভাবে হাতি মারার পরিকল্পনা করছে দেশটি। 4 দশকের মধ্যে তীব্র খরার মুখোমুখি হয়েছে আফ্রিকা মহাদেশের দেশগুলো। পানির অভাবে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। চলতি মাসের শুরুতে ক্ষুধার্ত মানুষের খাবারের যোগান দিতে হাতি, জলহস্তি, জেব্রা সহ 700-র বেশি প্রাণী মারার ঘোষণা দেয় নামিবিয়া। এবার একই রকম সিদ্ধান্তে পা বাড়িয়েছে আফ্রিকার আরেক দেশ জিম্বাবুয়ে। স্থানীয় সময় 17 সেপ্টেম্বর দেশটির বন্যপ্রাণী কর্তৃপক্ষ জানায়, খরায় ক্ষতিগ্রস্ত এলাকায় জনগোষ্ঠীর খাদ্যের যোগান দেওয়ার জন্য 200টি হাতি মারার পরিকল্পনা করা হচ্ছে। মানুষকে খাওয়ানোর জন্য 1987 সালের পর প্রথমবারের মতো এমন উদ্যোগ নিল জিম্বাবুয়ে। দেশটিতে মোট হাতির সংখ্যা 84,000, কিন্তু হাতি ধারণ ক্ষমতা 45,000। বিশ্বে হাতির সর্বোচ্চ সংখ্যার দিক দিয়ে জিম্বাবুয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, হাতিগুলোকে মারার মাধ্যমে দেশটির বনগুলোতে হাতির সংখ্যা কমানোর চেষ্টা করা হচ্ছে। এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC এক যুগান্তকারী সিদ্ধান্ত নিল। আসন্ন নারী টি-20 বিশ্বকাপের প্রাইজ মানিতে পুরুষদের সঙ্গে বৈষম্য প্রায় শূন্যে নামালো। এবছর অনুষ্ঠিত ছেলেদের প্রতিযোগিতার সমান প্রাইজ মানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ICC জানায়, আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার ছেলে ও মেয়েদের টুর্নামেন্টে একই অর্থ পুরস্কার দেওয়া হচ্ছে। 2023 সালের জুলাইয়ে ICCর বার্ষিক সম্মেলনে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 7 বছরের মধ্যে প্রাইজ মানিতে সমতা ফেরানোর লক্ষ্য নির্ধারণ করেছিল তারা। নারী ও পুরুষ বিশ্বকাপের ইভেন্টে কেবল ক্রিকেটেই সমান প্রাইজ মানির ব্যবস্থা করা হলো। সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বকাপ জয়ীরা 23,40,000 মার্কিন ডলার পাবে। গত বছর দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আসরের চেয়ে 134% প্রাইজ মানি বেড়েছে। রানার্স আপরা পাবে 11,70,000 ডলার, গতবার যার পরিমাণ ছিল মাত্র 5 লাখ ডলার। হেরে যাওয়া 2 সেমিফাইনালিস্ট পাবে 6,75,000 ডলার। সব মিলিয়ে 79,58,080 ডলারের প্রাইজ মানি দেওয়া হবে অক্টোবরের বিশ্বকাপে। গত বছর ছিল 24,50,000 ডলার, এবার বেড়েছে 225%। 10 দলের সবারই অন্তত 1,12,500 ডলার নিশ্চিত। 2টি গ্রুপে 5টি করে দল খেলবে। অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা পড়েছে এই গ্রুপে। বি গ্রুপে বাংলাদেশ, ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আর এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল বাংলাদেশে, কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে ভেন্যু সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হয়েছে। এবারে অন্যরকম সংবাদ। মহাকাশে ঘটতে চলেছে এক বিরল ঘটনা। পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির টানে অনেক দূর থেকে ছুটে আসছে চাঁদের মতোই আরও এক উপগ্রহ। তার নাম দেওয়া হয়েছে মিনিমুন। মিনিমুন যদিও আকাশে দৃশ্যমান চাঁদের মতো এত সুন্দর হবে না। এটি মূলত একটি গ্রহাণু, তাই আকার হবে অত্যন্ত ছোট। গ্রহাণুটির আসল নাম হলো 2024 PT5। কোনো বিজ্ঞানী এটিকে কোয়াজিমুন বা অর্ধেক চাঁদ বলেও উল্লেখ করেছেন। সৌরজগতের রয়েছে অসংখ্য গ্রহ, প্রত্যেকেই একাধিক চাঁদ নিয়ে ঘুরপাক খায়, কিন্তু পৃথিবীর কাছে রয়েছে মাত্র একটি চাঁদ। এই একের সঙ্গে এবার আরও এক যুক্ত হতে চলেছে, এমনই দারুণ তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। তাদের ধারণা যে পৃথিবী শীঘ্রই আরও একটি চাঁদ পেতে পারে। অত্যন্ত বিরল জ্যোতির্বিজ্ঞানের ঘটনা ঘটতে চলেছে শিগগিরই। এই গ্রহাণুটির ব্যাস প্রায় 10 মিটার বা 33 ফুট। 29 সেপ্টেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত এটি পৃথিবীর পাশ কাটিয়ে যাওয়ার সময়ে পৃথিবীর মধ্যাকর্ষণ দ্বারা প্রভাবিত হবে। কক্ষপথে ঢুকে প্রদক্ষিণ করবে 2 মাস ধরে, অর্থাৎ পৃথিবীর 2 নম্বর উপগ্রহ সাময়িকভাবে পৃথিবীর চারপাশে ঘুরবে। 25 নভেম্বরের পর এটি পৃথিবীর মধ্যাকর্ষণ থেকে বেরিয়ে আসবে এবং তারপর আবার নিজেই কক্ষপথে চলে যাবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো 2 মাসের জন্য এই গ্রহাণু যে শুধু পৃথিবীর উপগ্রহ হয়েই ঘুরবে তা কিন্তু নয়। বিজ্ঞানীদের গবেষণায় বিশেষ সাহায্য করবে এটি। এর দ্বারা তৈরি চৌম্বক ক্ষেত্র থেকে অনেক নতুন নতুন তথ্য জানতে পারা যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।
এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছে আরো একবার। বাইডেন সরকারের অর্থনৈতিক পদক্ষেপ ব্যর্থ হয়েছে, মন্তব্য স্পিকার জনসনের। ভারত বাণিজ্য সম্পর্কের বড় অপব্যবহারকারী, মন্তব্য ট্রাম্পের। নিউ ইয়র্কে গাড়ি দুর্ঘটনায় নিহত 2, আহত 3 জন। তাইওয়ানের কাছ থেকে পেজার কিনেছিল হিজবুল্লাহ, বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েল। এবং ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে 200 হাতি মারবে জিম্বাবুয়ে সরকার। দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।